সাইয়েদ 4 কি সত্যিই অন্ধ করতে পারবে আমেরিকা ইসরায়েলকে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বাতাসে নতুন এক সতর্কতা ভেসে উঠছে, আর সেই সতর্কতার উৎস তেহরান। ইরান নতুন এক অস্ত্র সামনে এনেছে, যাকে তারা দাবি করছে এটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অত্যাধুনিক যুদ্ধ বিমান, এমনকি তাদের যুদ্ধজাহাজকেও অন্ধ করে দিতে পারে। এই মুহূর্ত চোখ বন্ধ করে কল্পনা করুন, একটি নিরাপদ সামরিক হলঘর, চারদিকে ক্যামেরার লাইট, দেশের শীর্ষ সামরিক ভাষ্যকাররা চুপচাপ দেখে যাচ্ছেন, আর মাঝখানে রাখা এক রহস্যময় বক্স আকৃতির অস্ত্র, কেবল অ্যান্টেনা আর প্রযুক্তির জটিলতায় মোড়া। এটাই সাইয়েদ 4, ইরানের সর্বশেষ ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা। ইরান বলছে এই সিস্টেম আমেরিকার বোমারু বিমানকে বিভ্রান্ত করতে পারে, ইসরায়েলের F-35 স্টেলথ জেটকে বিপথে নিতে পারে এবং শত্রুপক্ষের নেভিগেশন, পজিশনিং, স্যাটেলাইট সবকিছুতে হস্তক্ষেপ করতে পারে। ইরানের কথায়, আমরা তোমাদের বিমানকে ব্যাহত করতে পারি, এটাই সত্য। এই ঘোষণা দেওয়া হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনে নাটকীয় উন্মোচনের মাধ্যমে। কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয়, ইরান আসল সিস্টেমটি দেখায়নি, দেখিয়েছে শুধু একটি প্রতিরূপ বা রেপ্লিকা। কারণ তাদের বক্তব্য, আসল সিস্টেমটি এতটাই সংবেদনশীল, প্রকাশ্যে দেখানো যাবে না। ইরানি সংবাদ মাধ্যমের সূত্র বলছে সাইয়েদ 4 স্যাটেলাইট সিগন্যাল ব্যাহত করতে পারে, শত্রু দেশের ফাইটার জেটের নেভিগেশন বন্ধ করতে এবং বোমারু বিমানের পজিশনিং সিস্টেমকে অকেজো বানাতেও ঝানু। সহজ ভাষায়, এই সিস্টেম শত্রুর বিমানকে বিভ্রান্ত করতে পারে, এমনকি পৃথিবীর সবচেয়ে উন্নত বিমানগুলোকেও। এখানে সবচেয়ে বিস্ময়কর তথ্যটি হলো, ইরান বলছে এই পুরো সিস্টেমটি নারী বিজ্ঞানীদের দ্বারা তৈরি। ইরানের নারী বিজ্ঞানী এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা রাডার, ইলেকট্রনিক যুদ্ধ এবং ড্রোন প্রযুক্তিতে যে বিপ্লব এনেছেন, তারই প্রতীক সাইয়েদ 4। ছবিতে দেখা যায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নারী উদ্ভাবকদের তৈরি বিভিন্ন অস্ত্রের প্রদর্শনী ঘুরে দেখছেন। তেহরানের মূল বার্তাটি ছিল পরিষ্কার, আমাদের নারীরা সুপার পাওয়ারদের চ্যালেঞ্জ করার মতো অস্ত্র বানাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ইরান এই অস্ত্র এখন প্রকাশ করল কেন? সময়টি মোটেও কাকতালীয় নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা দিনকে দিন বাড়ছে, ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। ইরানি সামরিক কমান্ডাররা শুধুই বলছেন একটি বৃহত্তর সংঘাতের প্রস্তুতি চলছে। সাইয়েদ 4 এর উন্মোচন সেই বৃহত্তর বার্তারই অংশ। এটি আক্ষরিক অর্থেই একটি দৃশ্যমান ঘোষণা, ইরান দ্রুতগতিতে তার যুদ্ধক্ষেত্র প্রযুক্তি আপগ্রেড করছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের খবর অনুযায়ী, ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের প্রায় 6 মাস পর ইরান আবার বড় আকারের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে। নেসেটের একটি রুদ্ধদ্বার ব্রিফিংয়ে আইন প্রণেতাদের কাছে এই তথ্য জানিয়েছেন একজন সিনিয়র IDF কর্মকর্তা। ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর ঘোষিত পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত। কর্মকর্তারা বলছেন যে এই পাল্লা প্রতিরোধের জন্য যথেষ্ট এবং ইসরায়েল পর্যন্ত আঘাত করতে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা তেহরানকে ক্ষেপণাস্ত্রের পাল্লা 500 কিলোমিটারের নিচে সীমাবদ্ধ করতে অনুরোধ জানিয়েছে। ইরান বারবার এই দাবি প্রত্যাখ্যান করেছে। যুদ্ধ আর আগের মতো নেই, ট্যাঙ্ক, যুদ্ধবিমান, সবকিছুর হিসাব বদলে গেছে। একটা ড্রোন নীরবে ড্রোন যুদ্ধের নিয়মকানুনকে নতুন করে পুনর্লিখন করেছে বলে দাবি করা হচ্ছে। কেননা এর ফলে বিশ্বজুড়ে সামরিক শক্তিগুলো যুদ্ধক্ষেত্রে আধিপত্য ও কৌশল অর্জনে নতুনভাবে ভাবতে বাধ্য হচ্ছে। নাম শাহেদ 136। এই ড্রোনটি তৈরি করেছে ইরান, নিষেধাজ্ঞায় জর্জরিত একটি দেশ। কিন্তু এখানেই গল্পটা গুরুত্বপূর্ণ। শাহেদ 136 দেখতে খুব সাধারণ, ছোট আকার, ধীর গতি, শব্দ বেশি না। কিন্তু এই সাধারণ জিনিসটাই যুদ্ধের নিয়ম পাল্টে দিয়েছে। এই ড্রোন বানাতে লাগে মাত্র 20 থেকে 50 হাজার ডলার, কিন্তু এটাকে ধ্বংস করতে লাগে মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র। এটাই যুদ্ধের নতুন অর্থনীতি। ইরান বুঝেছে সবসময় সবচেয়ে উন্নত প্রযুক্তি দরকার নেই, দরকার সঠিক কৌশল। শাহেদ 136 প্রায় 40 কেজি বিস্ফোরক বহন করতে পারে, পাল্লা প্রায় 2000 কিলোমিটার। একবার ছোড়া হলে থামে না, লক্ষ্যে গিয়ে নিজেই আঘাত করে। এই কারণেই একে বলা হয় লয়টারিং মিউনিশন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই ড্রোন এত ভয়ঙ্কর কেন? কারণ এটা একা আসে না, ঝাঁক বেঁধে আসে, একটার পর একটা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে। ইসরায়েলের মতো দেশের জন্য এটা বড় চ্যালেঞ্জ। ইসরায়েলের আয়রন ডোম খুব শক্তিশালী, কিন্তু প্রতিটি ইন্টারসেপ্টর খুব দামি, আর শাহেদ খুব সস্তা। এই অসম যুদ্ধে ইরান সুবিধা নেয়। একসময় বলা হতো
যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনই প্রযুক্তির রাজা, ইরান কেবল আঞ্চলিক শক্তি। আজ সেই ধারণা ভেঙে পড়ছে। যুক্তরাষ্ট্র নিজেই ইরানের ড্রোন নকল করছে। পেন্টাগনে তৈরি হয়েছে নতুন ড্রোন ইউনিট। লক্ষ্য শাহিদের মতো সস্তা অস্ত্র বানানো। এটা কি ছোট কথা? না, এটা বড় স্বীকারোক্তি। রাশিয়া আরও এক ধাপ এগিয়েছে। শাহিদ থেকেই বানিয়েছে জেরান 2। এতে যোগ হয়েছে উন্নত ইঞ্জিন, এআই, অ্যান্টি জ্যামিং প্রযুক্তি। ইউক্রেন যুদ্ধে এই ড্রোন বড় ভূমিকা রাখছে। চীনও পিছিয়ে নেই। তাদের নতুন ড্রোনের নকশায় শাহিদের ছাপ স্পষ্ট। প্রশ্ন একটাই, ইরান এটা কিভাবে পারল? উত্তর সহজ, বাধ্য হয়ে। নিষেধাজ্ঞা ইরানকে থামাতে পারেনি, বরং নতুন পথ দেখিয়েছে। ইরান বড় বাজেটের পেছনে দৌড়ায়নি, দৌড়েছে কার্যকারিতার পেছনে। এটাই ইরানের শক্তি। শাহিদ 136 শুধু একটি অস্ত্র নয়, এটি একটি বার্তা। বার্তাটা পরিষ্কার, যুদ্ধ শুধু ধনীদের একচেটিয়া নয়। বুদ্ধি থাকলে খেলাটা ঘুরিয়ে দেওয়া যায়। আজ ইসরায়েল সতর্ক, যুক্তরাষ্ট্র চিন্তিত, রাশিয়া ব্যবহার করছে, চীন শিখছে, আর ইরান প্রমাণ করেছে কম সম্পদ দিয়েও বিশ্ব সামরিক চিন্তাধারায় বড় দাগ কাটা যায়। প্রতি ইউনিট ড্রোনের আনুমানিক মূল্য মাত্র $20,000 থেকে $50,000 হওয়ায় এটি এমন এক অপারেশনাল চ্যালেঞ্জ তৈরি করেছে যা দামি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মোকাবিলা করা কঠিন। প্রতিহত করার বেশি খরচের বিপরীতে উৎপাদনের কম খরচ ইরানকে বিশ্বব্যাপী ড্রোন যুদ্ধের মধ্যে একটি অনন্য অবস্থানে তুলে এনেছে। যুক্তরাষ্ট্র এখন ইরান থেকে এগিয়ে যেতে চায়, কম সময় দিতে চায়, কম শক্তি খরচ করতে চায়। কারণ একটাই, 46 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ইরান নিয়ে ব্যস্ত, কিন্তু ফল খুব কম। ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল এই বাস্তবতাই বলছে। এই নথিতে ইরানের নাম এসেছে মাত্র 3 বার। একটা বড় বার্তা স্পষ্ট, কিন্তু বাস্তবতা এত সহজ নয়। ইরান দুর্বল হয়েছে ঠিক। গত 2 বছরে ইরান সামরিক ও কূটনৈতিকভাবে চাপের মুখে পড়েছে। জাতিসংঘ আবার নিষেধাজ্ঞা দিয়েছে। দেশের ভেতরে পানি সংকট, অর্থনৈতিক চাপ। তবুও ইরান শেষ হয়ে যায়নি, বরং এখানেই ভুলটা হয়। ইরানের হাতে এখনো উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আছে উন্নত সেন্ট্রিফিউজ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন আর আন্তর্জাতিক নজরদারি নেই। 12 দিনের ইরান ইসরায়েল সংঘর্ষের পর ইরানের ভেতরেই পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হয়েছে। এটা ছোট সংকেত নয়, এটা বড় সতর্কবার্তা। মিসাইল শক্তিতে ইরান এখনো ভয়ঙ্কর। ইসরায়েল সেই শক্তি টের পেয়েছে। এই যুদ্ধে ইরান সরাসরি ক্ষতি করতে পেরেছে। আর প্রক্সি শক্তি, হিজবুল্লাহ, হুথি, সব শেষ হয়ে যায়নি। হুথির মাধ্যমে ইয়েমেন থেকে ইরান এখনো লোহিত সাগর কাঁপায়। এ কারণে ইসরায়েল চুপ নেই। নেতানিয়াহু প্রকাশ্যে ইরানের মিসাইল হুমকির কথা বলছেন। ইসরায়েলের ভেতর অনেকেই বলছে 12 দিনের যুদ্ধ ছিল প্রথম ইরান যুদ্ধ। পরের যুদ্ধ আরও বড় হবে, আরও সরাসরি হবে। এখানেই যুক্তরাষ্ট্রের সমস্যা। ট্রাম্প ইরানের সরকার পরিবর্তন চান না, আমেরিকা ফার্স্ট নীতি সেটা বলে। তাহলে সামনে কি পথ? 3টা অপশন। 1, সব ঠিক থাকবে, এই আশায় বসে থাকা। 2, ইরান সামলানোর দায়িত্ব ইসরায়েলের হাতে ছেড়ে দেয়া। 3, ইরানের সঙ্গে নতুন চুক্তি। প্রথমটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ সংঘর্ষ আবার শুরু হওয়া অসম্ভব নয়। বিশেষ করে ট্রাম্প নিজেই JCPOA থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের মালিক। দ্বিতীয়টা আরও বিপজ্জনক। ইসরায়েল শক্তিশালী, সন্দেহ নেই, কিন্তু প্রতিবার হামলা মানেই বড় যুদ্ধের ঝুঁকি। মধ্যপ্রাচ্যে থাকা 40,000 মার্কিন সেনা তখন লক্ষ্যবস্তু হবে। তৃতীয় পথ নতুন চুক্তি, কঠিন, রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। রিপাবলিকানদের ভেতরেই বিভাজন তৈরি হবে। ইসরায়েল সরকারও খুশি হবে না। তবুও বাস্তবতা একটাই, ইরানকে উপেক্ষা করে এগিয়ে যাওয়া যাবে না। ইরান দুর্বল, কিন্তু ভাঙেনি। ইরান চাপে, কিন্তু নিঃশেষ নয়। শক্তিশালী রাষ্ট্র এভাবেই টিকে থাকে, সময় নেয়, নিজেকে পুনর্গঠন করে। যুক্তরাষ্ট্র যদি সত্যিই মধ্যপ্রাচ্য থেকে বেরোতে চায়, তাহলে সবচেয়ে কঠিন কাজটাই করতে হবে, আলোচনা, চুক্তি আর বাস্তবতাকে মেনে নেওয়া। কারণ যুদ্ধ এড়ানো দুর্বলতা নয়, বরং কৌশলের সবচেয়ে শক্তিশালী রূপ। ইরান এবং ইসরায়েল, এই দুই প্রতিদ্বন্দ্বীর গল্প আবার ফিরে এসেছে নতুন উত্তাপে। ইসরায়েল সতর্ক করছে, তারা বলছে ইরান ভবিষ্যৎ যুদ্ধে একসাথে 2000 ক্ষেপণাস্ত্র ছুটতে চায়। এটা কোনো ছোট পরিকল্পনা নয়। ইসরায়েল বলছে 12 দিনের যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভান্ডার ক্ষতিগ্রস্ত হলেও ইরান এখন আবার দ্রুত গতিতে তা তৈরি করছে। ইরানের কারখানাগুলো নাকি চলছে দিনরাত বিরামহীনভাবে। লক্ষ্য আগের ক্ষমতা ফিরিয়ে আনা এবং আরও শক্তিশালী হওয়া।
ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানাচ্ছেন, ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি অতীতের তুলনায় আরও দ্রুতগতিতে পুনর্গঠন করছে। ইসরায়েলি মিডিয়া বলছে, নেসেটের এক গোপন বৈঠকে ইসরায়েলের শীর্ষ সামরিক প্রতিনিধি এই সতর্কবার্তা দিয়েছেন। পশ্চিমা কূটনীতিকরাও উদ্বেগ জানিয়েছেন। তাদের মতে, ইসরায়েল গত বছর ইরানের প্ল্যানেটারি মিক্সারকে টার্গেট করেছিল। প্ল্যানেটারি মিক্সার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য সলিড ফুয়েল তৈরিতে মূল ভূমিকা রাখে, সেগুলোকে নিশানা করেছিল। কিন্তু তেহরান এখন নাকি পুরনো পদ্ধতিতে আবার জ্বালানি উৎপাদন শুরু করেছে। ওয়াইনেটের তথ্য মতে, গোয়েন্দা ব্রিফিং পাওয়া আঞ্চলিক কর্মকর্তারা বলছেন, ইরান তার কারখানাগুলোতে নতুন করে উৎপাদন শুরু করেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্প পরিচালক আলী ভাইস বলেছেন, ইরানি কর্মকর্তারা তাকে জানিয়েছেন কারখানাগুলো দিন-রাত চলছে। যদি আবার যুদ্ধ হয়, তারা 12 দিনে 500 ক্ষেপণাস্ত্র ছোড়া না, একবারই 2000 ক্ষেপণাস্ত্র ছুটতে চায়। এরই মাঝে ইরান পারস্য উপসাগরে বড় ধরনের IRGC নৌ মহড়া চালিয়েছে। এই মহড়ায় রয়েছে 2000 কিলোমিটার রেঞ্জের ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাথে আত্মঘাতী ড্রোনও। 3টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইলেকট্রনিক যুদ্ধ পরিবেশে মোতায়েন ছিল। ইরানি মিডিয়া বলছে, এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আকাশ ও সমুদ্রের লক্ষ্য দ্রুত চিহ্নিত করেছে এবং উচ্চ নির্ভুলতায় আঘাত হেনেছে। প্রতিদিনই ইরানি নৌ ইউনিটগুলো এলাকায় থাকা মার্কিন জাহাজগুলোর কাছে স্পষ্ট বার্তা পাঠিয়েছে। পশ্চিমা কূটনীতিকদের মতে, ইসরায়েল মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে বার্তা পাঠিয়েছে তারা আরেকটি সরাসরি সংঘর্ষ চায় না। কিন্তু ইরানি কর্মকর্তারা এসব বার্তাকে প্রতারণামূলক মনে করে প্রত্যাখ্যান করেছেন। IRGC মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি দাবি করেছেন, 12 দিনের যুদ্ধে তারা 2বার হাইফা রিফাইনারি আঘাত করেছে, একটি মোসাদ সদর দফতরে হামলা চালিয়ে 36 জনকে হত্যা করেছে। তিনি বলেন, তারা যদি তেহরানে আমাদের ফুয়েল স্টোরেজে হামলা চালায়, আমরা 5 ঘন্টা পরে হাইফা রিফাইনারিকে 2বার আঘাত করি। তারা যদি আমাদের ইন্টেলিজেন্স সেন্টারে হামলা করে, আমরা মোসাদকে আঘাত করি এবং 36 জন নিহত হয়। ইসরায়েল বলছে, ইরানি হামলায় নিহতের সংখ্যা ছিল 28। নাইনি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র এতটাই নির্ভুল যে তারা ইসরায়েলের 32 তলার ডেটা সেন্টারের নিচের তলাও সুনির্দিষ্টভাবে আঘাত করেছে। এখন পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে? ইসরায়েলের নিরাপত্তা গবেষক রাজ জিমাত বলেন, 12 দিনের সংঘর্ষের পর ইরান ইসরায়েল পরিস্থিতি অত্যন্ত অস্থির। তিনি বলেন, ইসরায়েলের 2টি শঙ্কা, একটি ভুল হিসাব এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করা। ইসরায়েল এখনও সিদ্ধান্ত নিতে পারেনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জবাব দেবে কিভাবে। কিন্তু ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অথবা পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা শুরু হয়, ইসরায়েল সামরিক পদক্ষেপ নিতে পারে। পশ্চিমা কূটনীতিকদের মতে, ইরান এখন পারমাণবিক কর্মসূচির দিকে তত দ্রুত ছুটছে না। তাদের অগ্রাধিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি। মধ্যপ্রাচ্য আবারও চরম উত্তেজনার মুখে দাঁড়িয়ে। ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি বিনিময় করছে। ইরাক নিজেদের ইরান ও ইসরায়েলের মধ্যে অস্বস্তিকর এক অবস্থানে খুঁজে পাচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস তেহরানের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে পরিস্থিতিকে আরও চড়াও করেছেন। আমাদের লম্বা হাত আরও বেশি শক্তি নিয়ে আবার তেহরানে পৌঁছাবে এবং এবার ব্যক্তিগতভাবে আপনার কাছেও। এটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি একটি সরাসরি হুমকি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অবস্থানকে সমর্থন করে জোর দিয়ে বলেছেন, ইরানকে পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা থেকে নিষ্ক্রিয় করতে ইসরায়েল বদ্ধপরিকর। ইরানও এর জবাব দিয়েছে আপসহীন ভাষায়। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলকে আগের 12 দিনের সংঘাতের চেয়ে আরও কঠিন চড় খেতে হবে। তেহরান জোর দিয়ে বলছে, তারা নজিরবিহীন প্রস্তুতিতে রয়েছে এবং তাদের ভূখণ্ড রক্ষা করতে প্রস্তুত। এই হুঁশিয়ারিগুলো এক ভয়াবহ বাস্তবতা তুলে ধরে। একটি নতুন সংখ্যা তার দূরবর্তী বা কাল্পনিক নয়। উভয় শক্তি প্রকাশ্যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং পরিস্থিতির অবনতির জন্য প্রস্তুত। আর এই উত্তেজনার কেন্দ্রে থাকা ইরাক হয় একটি করিডোর, না হয় আরও খারাপ কিছু, যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ার আশঙ্কার মুখোমুখি। ইরান বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক সাইদ সাউদি সাফাক নিউজকে বলেছেন, তেহরান বর্তমানে উত্তেজনাকে চলমান মার্কিন এবং ইসরায়েলি উস্কানির ফল হিসেবে দেখছে। তিনি বলেন, ওয়াশিংটন ও তেল আবিব 12 দিনের যুদ্ধ শুরু করেছিল এবং হুমকি জারি রেখেছে। তিনি আরও যোগ করেছেন, একটি ধ্বংসাত্মক যুদ্ধের ইঙ্গিত নিছক বাগাড়ম্বর নয়। ইরান আগের সংঘাতে ইসরায়েলে আঘাত হানার ক্ষমতা দেখিয়েছিল। আজ তারা নজিরবিহীন প্রস্তুতিতে রয়েছে।
গত কয়েক মাসে ইরান 12 দিনের যুদ্ধে প্রকাশিত দুর্বলতাগুলো মোকাবিলায় প্রচেষ্টা জোরদার করেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরান তাদের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক উন্নত করেছে, বিস্তৃত আকাশসীমা পর্যবেক্ষণের জন্য রাডার কভারেজ বাড়িয়েছে, ক্ষেপণাস্ত্র কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করেছে এবং অত্যাধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ প্রযুক্তি মোতায়েন করেছে। এছাড়াও তেহরান তাদের প্রচলিত বাহিনী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর মধ্যে সমন্বয় উন্নত করেছে। একই সাথে তারা গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক ব্যবস্থা রক্ষার জন্য সাইবার প্রতিরক্ষায় বিনিয়োগ করেছে। সাউদি সতর্ক করেছেন ভবিষ্যতের যে কোনো সংঘাত ব্যাপক হতে পারে। তিনি যুক্তি দেন ইসরায়েল ইতোমধ্যেই ইরানকে আঘাত হানতে ইরাক সহ একাধিক দেশের আকাশসীমা ব্যবহার করেছে, যা তেহরানের চোখে সার্বভৌমত্বের লঙ্ঘন। তিনি আরও বলেছেন ইসরায়েলকে এই স্থানগুলো থেকে কাজ করার অনুমতি দিলে সেই রাষ্ট্রগুলো সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়বে, যা ইরাকের ভেতরে অস্থিরতার ঝুঁকি বাড়াবে। ইরাকের ভূখণ্ড, বিশেষ করে এর আকাশসীমা, এই হিসাব নিকাশের কেন্দ্রে রয়েছে। আঞ্চলিক উত্তেজনার প্রতিটি ঢেউ বাগদাদের নিরপেক্ষতাকে পরীক্ষা করেছে। প্রতিবারই কৌশলগত সুযোগ কমে আসছে।